একটি ছিল সুন্দর রাজ্য। রাজ্যের নাম ছিল অচিনপুর। সেই রাজ্যে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো কমতি ছিল না। সেই রাজ্যে ছিল একজন রাজা আর তার দুই রানী। বড় রানীর নাম ছিল ইরাবতী আর ছোট রানীর নাম ছিল পদ্মাবতী। বড় রানী ইরাবতীর কোনো সন্তান না হওয়ায় রাজা রামপ্রসাদ আবারও বিয়ে করেন। বিয়ে তো করে বটে, তবে অন্য কোনো রাজ্যের রাজকুমারীকে নয়, বড় রানী ইরাবতীর যমজ বোন পদ্মাবতীকে। বড় রানী পদ্মাবতীকে একদম সহ্য করতে পারেন না, কিন্তু রাজা রামপ্রসাদ তাকে যেন চোখে হারায়। এরই মধ্যে রানী পদ্মাবতী অসুস্থ হয়ে পড়েন, আর সেই রাজ্যের দাই এসে তাকে পরীক্ষা করেন। পরীক্ষা করে জানতে পারেন, এটা তো খুশির সংবাদ, মহারাজ নিশ্চয়ই খুশি হবেন। মহারানী পদ্মাবতী মা হতে চলেছেন। এ রাজ্যে নতুন অতিথির আগমন ঘটবে। যাই, মহারাজকে জানাতে হবে, মহারাজ অনেক খুশি হবেন। এই বলে দাই ছুট লাগায় মহারাজের সেই রাজসভার দিকে। মহারাজ রামপ্রসাদ তখন রাজপ্রাসাদের রাজদরবারে বসে রাজ সদস্যদের সাথে অনেক গম্ভীর আলোচনায় লিপ্ত হয়েছেন। ঠিক সেই সময় সরলা দাই রাজদরবারে ঢুকে পড়ে, আর সেখানে সে গিয়ে বলতে থাকে, মহারাজ, মহারাজ, খুশির সংবাদ আছে মহারাজ। ছোট রানী পদ্মাবতী মা হতে চলেছেন মহারাজ। আপনি পিতা হতে যাচ্ছেন। এই রাজ্যে নতুন অতিথির আগমন ঘটবে মহারাজ। মহারাজ, আপনি পিতা হতে যাচ্ছেন মহারাজ। এটা তো অনেক বড় খুশির সংবাদ। মন্ত্রী, সরলা দাইকে এক্ষুনি মোহর প্রদান করো, আর সারা রাজ্যে ঢেড়া পিটিয়ে দাও। আমি সবাইকে মিষ্টিমুখ করাতে চাই, নিজে হাতে, নিজে গিয়ে। মন্ত্রী, আজ আমি ভীষণ খুশি। আমার যে কি আনন্দ লাগছে মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি সরলা দাসীকে এক ঘড়া মোহর প্রদান করছি, আর ঢেড়া পিটিয়ে দিতে বলছি পুরা রাজ্যে, যাতে করে সবাই জানতে পারে এই রাজ্যে আজ খুশির আমেজ। মহারাজ, আমরা সকলেই আপনাকে অভিনন্দন জানাই। মহারানীকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের রাজ্যেও নতুন অতিথি আসবে বলে কথা। এই নাও সরলা দাই, তোমার উপহার। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ মন্ত্রী মশাই। আমি তাহলে আসি। এই বলে সরলা দাসী সেখান থেকে চলে যায়। আজ যেন রাজমহলে এক খুশির আমেজ বয়ে যাচ্ছে। রানী, রানী, আজ আমি ভীষণ খুশি রানী। তুমি কি চাও বলো, আমি তোমাকে সেটাই এনে দেব। এতদিন বাদে আমাদের এই রাজমহলে ছোট অতিথির আগমন ঘটবে। আমি যে আজ কি খুশি। হ্যাঁ গো, আমার কিচ্ছুর দরকার নেই। তুমি পাশে থাকলেই আমার সব কিছু পাওনা হয়ে যাবে। আমি চাই তুমি সব সময় আমাদের পাশে থাকো। আর এ তো আমারও খুশির সংবাদ গো। আমাদের আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে। এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে? আর কি চাওয়ার থাকতে পারে বলো? আমি যে আজ ভীষণ খুশি মহারাজ, ভীষণ খুশি। অন্যদিকে বড় রানী ইরাবতী এই কথা শুনে হিংসায় জ্বলে পুড়ে ওঠে, আর তাই সে সিদ্ধান্ত নেয় পদ্মাবতীর কোনো সন্তানকে এই পৃথিবীতে আনতে দেবে না। বড় রানী ইরাবতী জানত রাজমহলের বাহিরে বড় জঙ্গলের ভেতর বাস করত এক ডাইনি। তার নাম ছিল কুটিলা। ইরাবতী সেখানেই যাবার সিদ্ধান্ত নেয়, তার ছোট বোন পদ্মাবতীর ক্ষতি করবার জন্য। আমি কখনোই তোর সন্তানকে এই রাজ্যের রাজসিংহাসনে বসতে দেব না পদ্মাবতী। এবার তুই সব হারাবি।
সব, মহারাজকেও হারাবি, তোর সন্তানকেও হারাবি। আমি আমি আজই যাব কুটিলা ডাইনির কাছে। কুটিলা ডাইনিকে দিয়ে তোর জীবন আমি একদম বরবাদ করে দেব। যেমন করে তুই মহারাজকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস, ঠিক তেমন করেই আমি তোর কাছ থেকে কেড়ে নেব পদ্মাবতী। তোর সন্তানকেও আমি তোর কাছ থেকে কেড়ে নেব। তুই এবার বুঝবি কত কষ্ট হয় প্রিয়জনকে হারালে। আমার মহারাজকে আমার কাছ থেকে তুই কেড়ে নিয়েছিস, এবার তুই সেটার শাস্তি পাবি। এই বলে রানী ইরাবতী রেগে সেখান থেকে চলে যায় আর মনে মনে কুচিন্তা করতে থাকে। অন্যদিকে মহারাজ অনেক খুশি হয়ে পরদিন সকাল থেকে পুরো গ্রাম ধরে সবাইকে মিষ্টি মুখ করানোর জন্য প্রতি বাড়ি গিয়ে মিষ্টি বিতরণ করে আসে। আর সবাই এই কথাতে ভীষণ খুশি হয়। অন্যদিকে রানী ইরাবতী পরদিন সকালেই কুটিলা ডাইনির কাছে যাওয়ার জন্য জঙ্গলে ঢুকে পড়ে। তার সাথে কুটিলা ডাইনের দেখাও হয় এবং তাদের কথোপকথন শুরু হয়। কিরে রানী ইরাবতী, তুই এখানে কেন এসেছিস? তোর স্বামী তো আমাকে এই রাজ্য থেকে বের করে দিতে চায়, আর তুই এসেছিস আমার কাছে। কি ব্যাপার? তোকে আবার তোর স্বামী এখানে পাঠায়নি তো আমার ক্ষতি করবার জন্য? অবশ্য তুই বোধহয় তাদের ক্ষতি চাস, আমার তোকে দেখে যা মনে হচ্ছে। ঠিক বলেছি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি এসেছি কুটিলা। আমি চাই ছোট রানী পদ্মাবতীর ক্ষতি। ক্ষতি চাই আমি। পদ্মাবতী নাকি সন্তানের জন্ম দেবে। তুমি যে করেই হোক তাকে আটকাও। আমি চাই না পদ্মাবতীর সন্তান ওই সিংহাসনে বসুক। আর আমি চাই মহারাজ আমার কথায় চলুক। আমি যা বলবো তাই হবে ওই রাজ্যে। আমি প্রধান রানী হিসেবে নির্বাচিত হতে চাই। তবে যদি পদ্মাবতীর সন্তান হয় আর সে সেই সিংহাসনে বসে, তবে আমি প্রধান রানীর সেই সিংহাসন পাবো না। তাই দয়া করে তুমি আমাকে সাহায্য করো। তার পরবর্তীতে আমি তোমাকে সাহায্য করব। এই রাজ্যে তোমাকে আমি থাকতে দেব। তোমাকে এই রাজ্যের এই জঙ্গল একদম দিয়ে দেব। তাতে কোনো প্রজার ক্ষতি হলেও আমি দেখব না। তুমি অনেক শান্তিতে এখানে থাকতে পারবে। যাক, তবে পৃথিবীতে তাহলে আমার মতো আরো একজন আছে। তুইও তোর বোনের ক্ষতি করতে চাস, তবে মনে রাখিস আমি কিন্তু এই জঙ্গলেই থাকবো। পরে কিন্তু আমাকে তাড়াতে পারবি না। আর শোন, আমার একটা দাসীরও প্রয়োজন, তাই পদ্মাবতীর সন্তান জন্ম নে। আমি জানি পদ্মাবতী একজন রাজকুমারীর জন্ম দেবে, তবে আমি এক দাসীও পেয়ে যাব। তাতে করে তোর প্রতিশোধ নেওয়াও হয়ে যাবে। কি বলিস? সন্তানটাকে আসতে দে। এবার তুই বাড়িতে ফিরে যা। রাজমহলে ফিরতে দেরি হলে সবাই তোকে সন্দেহ করবে, আর যদি দেখতে পায় এই জঙ্গল থেকে তুই বের হচ্ছিস, তাহলে তোরও বিপদ, সাথে আমারও। আমি লুকিয়ে লুকিয়ে এখানে আছি। ডাইনি তার জাদু দিয়ে একটা চিঠি রাজসভায় পাঠায়, যেখানে লেখা ছিল, মহারাজ, আমাদের এক্ষুনি এই রাজ্য থেকে 3 রাজ্য পরে যে রাজ্য আছে, মোহনপুর রাজ্য, সেখানে চলে যেতে হবে মহারাজ। তারা আমাদের সেনাপতিকে আটক করেছে মহারাজ। আমরা না গেলে তাকে ছাড়বে না। আর আমরা যদি না গিয়ে বসি, সেই সভা যদি পরিপূর্ণ না করি, তবে আমাদের রাজ্য তারা দখল করবে। তাতে এ রাজ্যের ক্ষতি হবে মহারাজ, ক্ষতি হবে। মন্ত্রী, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও। আমার রাজ্য আমার কাছে আমার সন্তানের থেকে কম নয়। এই রাজ্যের প্রজাদের যেন কোনো বিপদ না হয়, সেটাই আমার আগে দেখতে হবে। এদিকে রানীও গর্ভবতী, তাকে একা রেখে যেতে আমার মন চাচ্ছে না। তবুও না গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে।
এ রাজ্যের ক্ষতি মানে আমার ক্ষতি, আমার অনাগত সন্তানের ক্ষতি। তাদের ক্ষতি তো আমি করতে পারবো না। মন্ত্রী, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, আমাদের যেতে হবে। আমরা কিছু মাস সেই জায়গাতেই অবস্থান করব। রানী পদ্মাবতী, তোমাকে অনেক দুঃখের সাথে জানাচ্ছি যে আমাকে কিছু মাসের জন্য অন্য রাজ্যে এক সভায় যেতে হবে, না হলে আমাদের রাজ্য আক্রমণ করা হবে। আমাকে যে যেতেই হবে। শুনুন মহারাজ, আমি সব সময় চেয়েছি আমার সন্তান যখন এই পৃথিবীতে আসবে তখন যেন আপনি এই রাজ্যে উপস্থিত থাকেন। কিন্তু যখন এই রাজ্যের সুরক্ষার কথা এলো তখন আর আমি আপনাকে কোনোভাবেই আটকাবো না মহারাজ। তবে আমার সন্তান এবং আমার জন্য হলেও আপনাকে সুস্থভাবে এই রাজ্যে ফিরতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনি ফিরলেই আমি খুশি মহারাজ, আমি খুশি। মহারাজ রাজ্য থেকে চলে যাবার পর রানী পদ্মাবতী ভীষণই ভেঙে পড়ে। অন্যদিকে রানী ইরাবতী সেই সুযোগ নিয়ে তার সাথে খুব ভালোভাবে মেশার চেষ্টা করে। কিরে পদ্মাবতী, বোন আমার, খেয়ে নে না। দিদি, তুই আজ আমার জন্য খাবার এনেছিস? দিদি, শোন না, আমার মনটা কেমন যেন কুগাইছে রে দিদি। আমার সাথে কোনো খারাপ কিছু হবে না তো দিদি? আমার কেমন যেন কিছুই ভালো লাগছে না রে দিদি। সবকিছুতেই যেন মনে হচ্ছে এই বুঝি কি খারাপ হবে। আমার মনটা এত কুগাইছে কেন রে দিদি? সবকিছু ঠিক থাকবে তো? তুই এত চিন্তা করিস না রে রানী পদ্মাবতী। তুই তো আমার ছোট্ট বোন। এতদিন আমি বুঝতে পারিনি জানিস। আমি হিংসায় জ্বলে পুড়ে গেছি, কিন্তু এখন থেকে আমি তোর সব খেয়াল রাখবো। শোন, এই সময় এরকম একটু চিন্তা হয়, তবে এটা নিয়ে তুই ভাবিস না। তুই বেশি ভাবলে তোর সন্তানের জন্য খারাপ হবে। নে বোন, এবার খেয়ে নে, এত চিন্তা করিস না। 4 মাস পর রানী পদ্মাবতী সন্তান জন্ম দিয়ে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে আছে। অন্যদিকে রানী ইরাবতী সেই সুযোগ নিয়ে রানী ইরাবতী সেই সুযোগ নিয়ে ডাইনি কুটিলাকে ডেকে পাঠায়। আর তখন ডাইনি কুটিলা এসেও ইরাবতীর সাথে কথা বলে সেই চুক্তি করে যে চুক্তি তাদের জঙ্গলে হয়েছিল। ডাইনি কুটিলা রানী ইরাবতীকে কথা দিয়ে রাজকুমারীকে নিয়ে সে সেই রাজ্য থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে ইরাবতী বলতেই থাকে, শোনো ডাইনি, কোনোভাবে যেন রাজকুমারী এই রাজ্যে ফিরতে না পারে, বলে দিলাম। মনে রেখো কিন্তু, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। দিদি, আমার আমার রাজকুমার হয়েছে নাকি রাজকুমারী হয়েছে রে দিদি? আমার মতো দেখতে হয়েছে নাকি তোর মতো, নাকি মহারাজের মতো হয়েছে আমাদের সন্তান? দেখতে দে না রে দিদি, আমার কোলে দে না। যাক, আমার তবু সন্তান হয়নি। তোর মতো কি এই ইঁদুর ছানার জন্ম দিয়েছি নাকি? সন্তান না হওয়া ঢের ভালো বাপু। এতে করে মহারাজের কতই না মানহানি হবে। তাকে নিয়ে সবাই ছি ছি করবে যে তার রানী একটা ইঁদুর ছানার জন্ম দিয়েছে। বাবা, দেখতে কি বিশ্রী! এর থেকে সারা জীবন নিঃসন্তান থাকা ভালো। এই দেখ তোর ইঁদুর ছানা। না না, এ কি করে হলো? আমি তো আমার সন্তানের কান্নার আওয়াজ শুনেছি। কি করে এটা হতে পারে? তবু আমার বোধহয় ভুল হয়েছে শুনতে রে দিদি। একটি ইঁদুর ছানার জন্ম দিলাম আমি। আমি এই মুখ আর মহারাজকে কোনোদিন দেখাবো না। আমি আজই চলে যাব এই রাজ্য ছেড়ে। মহারাজ, আমি আপনাকে না বলে রাজ্য ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আপনি দয়া করে ভুল বুঝবেন না। আপনার আমার জন্য কোনোভাবে মানহানি হোক, সবাই আপনাকে নিয়ে কটু কথা বলুক, এটা আমি কোনোভাবেই চাইনি। আর আমার সন্তান হয়েছে ইঁদুর ছানা, আমি যে তাকে ফেলেও দিতে পারিনি। তাই তো তাকে নিয়ে আমি এই জঙ্গলে চলে এসেছি মহারাজ। আমাকে ভুল বুঝবেন না মহারাজ। এ কি পরি তুমি? তুমি কি আমার
এই ইঁদুর ছানাকে মানুষ ছানা করে দিতে পারবে গো? দেখো না আমি কি পোড়ামুখী। আমার গর্ভে কোনো রাজকুমার রাজকুমারী হলো না, একটা ইঁদুর ছানার জন্ম দিয়েছি আমি। কি দুর্ভাগা কপাল আমার। কি বলেছে? তুমি ইঁদুর ছানা জন্ম দিয়েছো? তুমি একটা ফুটফুটে ফুলের পাপড়ির মতো দেখতে রাজকুমারীর জন্ম দিয়েছ। তোমার বোন রানী ইরাবতী আর আমার বোন কুটিলা ডাইনি মিলে তোমাদের সন্তানকে অনেক দূরে পাঠানোর ব্যবস্থা করেছে, যাতে করে সে সেই সিংহাসনে বসতে না পারে। আর শ্রেষ্ঠ রানীর সেই সিংহাসনটা যেন রানী ইরাবতী ভোগ করতে পারে। তাই তোমাকেও সেই রাজ্য থেকে বের করবার একটা ফন্দি করেছিল মাত্র। আমি তোমার সন্তানকে ফিরিয়ে এনে দেব, তুমি চিন্তা করো না। অন্যদিকে রাজা রামপ্রসাদ 4 মাস পর রাজমহলে ফিরে রানী পদ্মাবতীর খোঁজ করতে থাকে। তখনই রানী পদ্মাবতী না এসে রানী ইরাবতী এসে মহারাজের সাথে কথা বলতে শুরু করে। রানী ইরাবতী? পদ্মাবতী কোথায়? আমি যে তাকে দেখতে চাই। তার সন্তান কোথায়? ছি ছি, কি করে যে বলি মহারাজ, রানী পদ্মাবতী একটা ইঁদুর ছানার জন্ম দিয়েছে। কোনো রাজকুমার বা রাজকুমারীর জন্ম হয়নি মহারাজ। একটা ইঁদুর ছানার জন্ম দিয়েছে বলে সে আপনাকে তার মুখ দেখাবে না বলে এই রাজ্য ছেড়ে বহু দূরে চলে গেছে মহারাজ। এই কথা আমাকে বলতে বারণ করেছিল, তবু তো আপনাকে জানানো আমার কর্তব্য মহারাজ। এই জন্য আমি আপনাকে জানালাম। কি বলছো? রানী পদ্মাবতী ইঁদুর ছানার জন্ম দিয়েছে? তবে তবে রানী পদ্মাবতী কোথায় গেল? সেই ইঁদুর ছানার জন্ম দিলেও যে সে আমার রানী। আমি যে তাকে ভীষণ ভালোবাসি গো। ঠিক আছে, সে যখন আমাকে না বলে চলে গেছে, এখন আর তার এখানে কোনো জায়গা নেই। আমি এখন থেকে তোমার সাথে সারা জীবন কাটাতে চাই রানী ইরাবতী। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল। অন্যদিকে ডাইনি কুটিলা রাজকুমারীকে নিয়ে তার সেই জঙ্গলে চলে আসে। মনে মনে ভীষণই খুশি হয় ডাইনি কুটিলা। তবে হঠাৎই দেখতে পায় আকাশে পরী তার ছোট বোন উড়ে বেড়াচ্ছে। তার থেকে রাজকুমারীকে নিতে এসেছে সে। কিরে আমার ছোট বোন পড়ি, তুই এখানে কি করতে এসেছিস? নিশ্চয়ই বাবা রাগ কমিয়ে আমাকে এই অভিশপ্ত থেকে মুক্ত করতে না বলেছে। দিদি, তুমি তো একের পর এক দোষ করেই যাচ্ছ। তোমার আরো 2 যুগ এই পৃথিবীতেই কাটাতে হবে। বাবা ভীষণ রেগে আছে। রাজকুমারীকে তাড়াতাড়ি দিয়ে দাও, নয়তো 2 যুগের জায়গায় 5 যুগও কাটাতে হতে পারে। তাড়াতাড়ি দাও। তুমি এখন একটু ভালো হয়ে যাও দিদি। আমি তো রাজকুমারীকে দিয়ে দিলাম, বাবাকে গিয়ে আমার কথা বলিস। ভালো কাজ করলে বাবা নিজেই তোমাকে নিতে আসবে, আমার গিয়ে বলতে হবে না। এই বলি পরী সেখান থেকে রাজকুমারীকে নিয়ে চলে যায়। পরীটা যেন আমার রাজকুমারীকে আমার কাছে ফিরিয়ে দিতে পারে। আমার রাজকুমারী হয়েছে। আমি কোনো ইঁদুর ছানার জন্ম দিইনি। আমি আমি কোনো ইঁদুর ছানার জন্ম দিইনি। আমার বোনকে আমি সঠিক সঠিক শাস্তি দেব। মহারাজকে আমি সব কিছু খুলে বলবো। নিশ্চয়ই মহারাজ আমার কথা বিশ্বাস করবেন। তিনি নিশ্চয়ই আমাকে আবার গ্রহণ করবেন। আর কেঁদো না বোন, আমার বোনের কৃতকর্মের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাকে অনেক ধন্যবাদ পরী। তুমি আমার বুকে আমার রাজকুমারীকে ফিরিয়ে দিয়েছো। আমি সন্তান হারা হয়ে বাঁচতাম না হলে। তোমাকে কি করে যে ধন্যবাদ দেব আমার বলার ভাষা নেই। ঠিক আছে বোন, তুমি এক্ষুনি রাজপ্রাসাদে ফিরে যাও আর রাজমহলে গিয়ে রাজা রামপ্রসাদকে সবটা খুলে বলো। মহারাজ রাজপ্রাসাদের রাজদরবারে বসে রাজ সদস্যদের সাথে বাক্যালাপে লিপ্ত হয়েছে। এমন সময় মহারানী পদ্মাবতী সেখানে গিয়ে বলে, মহারাজ, মহারাজ, আমি কোনো ইঁদুর ছানার জন্ম দিইনি মহারাজ। দেখুন না, কত সুন্দর ফুলের পাপড়ির মতো দেখতে একটা ফুটফুটে রাজকুমারীর জন্ম দিয়েছি আমি। আমার বোন,
রানী রানী ইরাবতী আর ডাইনি কুটিলা মিলে ষড়যন্ত্র করে আমার সন্তানকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিল। পরী আমাকে আবার ফিরিয়ে দিয়েছে আমার সন্তানকে। মন্ত্রী, এক্ষুনি গিয়ে রানী ইরাবতীকে কারাগারে নিক্ষেপ করো। সে আমার সন্তান এবং আমার রানী পদ্মাবতীর ক্ষতি চেয়েছে। বিশেষ করে এই রাজ্যের ক্ষতি চেয়েছে, রাজ্যের লোকেদের ক্ষতি চেয়েছে। এই রাজ্যের প্রজারা আমাদের কত বিশ্বাস করে, আর সে এই রাজ্যের রানী হয়ে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে শুধুমাত্র সিংহাসনের ক্ষমতার লোভে। তুমি এক্ষুনি গিয়ে রানী ইরাবতীকে কারাগারে নিক্ষেপ করো। সে আমাকে ভালোবাসলে এ রাজ্যের ক্ষতি কখনোই করতে পারতো না। এই রাজ্যকে রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। রানী ইরাবতী পালিয়ে যায় সেই রাজ্য থেকে। তবে কি সে আবারও ফিরে আসবে?